দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। কারা সঙ্গে আছেন বলবো, তার আগে বিষয়টি জানিয়ে রাখি। গণভোটের টাকা কার পকেটে? গণভোটে সরকারের তরফ থেকে হ্যায়ের পক্ষে প্রচারের জন্য বিভিন্ন ক্ষেত্রে টাকা খরচ হয়েছে, এটা আমরা জানি। কিন্তু সেই টাকার একটি অংশ নিয়ে বিতর্ক উঠেছে। সেই টাকা কারা খেয়েছে, কার পকেটে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন। আমরা সেই বিষয়ে কথা বলবো এবং এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, এবং তাকে আগাম অভিনন্দন জানাই যে আপনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচিত হতে যাচ্ছেন। আপনি আগেও এমপি ছিলেন, আপনাকে আমন্ত্রণ। রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। আয়েশাই হচ্ছে এই বিতর্কটি তুলেছে। আপনাকে স্বাগতম। আমরা আলোচনায় যাওয়ার আগে এই সিনথিয়া জাহিন আয়েশার একটি ক্লিপ দেখব, যেখানে তিনি বলেছেন যে 1 কোটি টাকার একটা ফান্ড, যেটি তারা জানতেন না, অথচ তাদের গণভোটের হ্যায়ের পক্ষে কাজ করানো হয়েছে, কিন্তু বলা হয়েছে কোনো ফান্ড ব্যবহার করা হবে না। এবং এই ফান্ডটি কিন্তু নেওয়া হয়েছে, যার আঙুল উঠেছে বৈষম্য বিরোধীর একসময় এখন এনসিপি নেতা রিফাত রশিদের বিরুদ্ধে। আমরা ভিডিওটি দেখি। একটি ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতায় জড়িয়ে গিয়েছে। পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি। আমার মনে হয় খুব স্পষ্ট হয়েছে যে আমরা বাকিটা সিনথিয়া জাহিন আয়েশার কাছে শুনবো। জাহিন, আপনার কাছে প্রশ্নটি আমি এভাবে করতে চাই যে আপনি অনেক দিন পর প্রশ্নটা তুললেন, গণভোট হয়ে গেল, হ্যার পক্ষে প্রচারের জন্য 1 কোটি, আমরা পরে 5 কোটি 10 কোটির কথাও শুনবো। কিন্তু যে জিনিসটা হলো যে এই প্রক্রিয়াটা কি হয়েছিল একটু আপনার কাছে যদি জানতে চাই। মনিয়া পর শুনবেন। শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে শুরুতেই আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই, আমাদের 2026 সালের 27 জানুয়ারি একটি মিটিংয়ে, আমাদের একটি অফলাইন মিটিংয়ে, সরাসরি মিটিংয়ে তারা একটি বিষয় উল্লেখ করেছিল যে আমরা একটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি ফান্ড পাওয়ার সম্ভাবনা ছিল, যেটি তারা পায়নি এবং এর কারণে আমাদের যে গণভোটের সারা দেশব্যাপী প্রচারণার যে একটি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটি বাস্তবায়ন করতে পারছে না, মানে হ্যায়ের পক্ষে। এবং সেখানে তারা বিভিন্ন ধরনের হতাশার কথাও জানিয়েছেন এবং আমাদের সভাপতি রিফাত রশিদ জানিয়েছিলেন যে ইলেকশন হওয়ার পর দিনই তিনি পদত্যাগ করবেন। এই ধরনের তথ্য ইন মিটিংয়ে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলেছিলেন, যেহেতু তারা এই ফান্ডটি পায়নি বা সংগঠনকে আর রান করাতে পারছে না, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপগুলো উঠেছিল। এবং সেই মিটিংয়ের পরে আমি আবার উল্লেখ করছি, জানুয়ারির 27 তারিখ মিটিংটি হয়েছিল। সেখানে তারা উল্লেখ করেছে তারা কোনো ধরনের ফান্ড পায়নি এবং গণভোটের হ্যায়ের পক্ষে প্রচারণা তারা চালাতে পারছেন না, সংগঠন আকারে আমরা চালাতে পারছি না। পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে একটি অনলাইন মিটিংয়ে হঠাৎ করেই একটা অনলাইন মিটিং কল করা হয় এবং সেখানে জানানো হয় যে আমরা সারা দেশব্যাপী, আমরা প্রত্যেকটা বিভাগে সারা দেশব্যাপী আমাদের সংগঠনকে নিয়ে আমরা গণভোটের পক্ষে, হ্যায়ের পক্ষে প্রচারণা চালাবে। তো যেখানে এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এবং সারা দেশব্যাপী বিষয়টা আমরা প্রচারণা করছি, সফর করছি, তো এখানে একটা বড় কর্মযোগ্য হতে যাচ্ছে। তো সেই থ্রুতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এত বড় কর্মসূচির আসলে অর্থায়নটা কিভাবে হবে। তো সেই অনলাইন মিটিংয়ে রিফাত রশিদ উত্তর দিয়েছিলেন যে আমরা ব্যক্তিগত খরচে এই কার্যক্রমটি পরিচালনা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি গত পরশুদিন একটা স্ক্রিনশট প্রকাশ করেছি, সেখানে তারা সরাসরি উল্লেখ করেছে যে তারা নিজেদের রাজনীতির স্বার্থে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে। আমরা বারংবার, আপনি প্রথমেই যেটা বললেন যে এতদিন পরে আসলে কেন, তো আমি যেটা শুরুতেই বললাম যে প্রথম দিনই আমি প্রশ্নটি করেছিলাম যে এত বড় কর্মসূচির আসলে অর্থায়নটা কিভাবে হবে। তারা বলেছে ব্যক্তিগত খরচে। এর পরবর্তীতে একজন এক্স মেজরের একটা পোস্টের সূত্র ধরে আমি আমাদের সেন্ট্রাল গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম, তিনি উল্লেখ করেছিলেন তার পোস্টে যে বৈষম্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 কোটি টাকা ফান্ড পেয়েছে, ওই পোস্টটা উপরে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি যখন প্রশ্ন করেছিলাম যে রিফাত রশিদ, হাসিব আল ইসলাম এবং মইনুল ইসলামকে মেনশন করে জিজ্ঞেস করেছিলাম এটা কি সত্য কিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফান্ডটি পেয়েছে কিনা। তো তখন এই যে দপ্তর সম্পাদক শাহাদাতের মাধ্যমে তারা একটি রিপ্লাই করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কোনো ধরনের ফান্ড পায়নি, ব্যক্তিগত খরচে তারা এই প্রোগ্রামগুলো করেছে। এবং আমি যখন এই কোশ্চেনগুলো তুলেছি, এখানেও দেখতে পাচ্ছেন যে আমি সংগঠনকে ভাঙতে চাই, এই ধরনের ইঙ্গিত তারাই এই বার্তায় দিয়েছে, স্ক্রিনশটের মধ্যে রয়েছে। তো আমরা আসলে শুরু থেকেই কোশ্চেনগুলো করে আসছি এবং বারংবার তারা অস্বীকার করেছে তারা কোনো ধরনের কোনো ফান্ড পায়নি, এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ইগনোর করেছে, আমাদের প্রশ্নকেও ইগনোর করেছে এবং দেশ ও জাতির কাছে বিষয়টাকে উন্মুক্ত করেনি। সর্বশেষ আমরা নানাভাবে আসলে এই ধরনের কথাগুলো শুনে আসছিলাম, একটা পর্যায়ে তারা প্রেশার ফিল করে কিংবা যে কোনো উদ্দেশ্যেই হতে পারে, তারা এই মাসের মানে এপ্রিলের 12 তারিখে একটি মিটিং কল করে, অফলাইন মিটিং। সেই মিটিংয়ে যুক্ত হওয়ার সময় আমাদের শুরুর দিকে কিছু আলাপ হয়, আলাপের পরে যখন তারা আসলে গণভোট রিলেটেড বিষয়গুলো আগাচ্ছিল তখন তারা সবার, আমাদের ইন মিটিংয়ে যারা উপস্থিত ছিলাম সবার ফোনগুলো জব্দ করে নেওয়ার পরে তারা হচ্ছে গণভোটের পক্ষে যে তারা 1 কোটি টাকা পেয়েছে প্রচারণার জন্য, এটি তারা তখন স্বীকার করে আমাদের ফোনগুলো জব্দ করার পরে, যাতে আমরা কোনো ধরনের ডকুমেন্টস কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। নাম বলেন কারা কারা? সেখানে ফোনগুলো সংরক্ষণ করেছিল হাসিব আল ইসলাম এবং সেখানে রিফাত রশিদ উপস্থিত ছিলেন, মইনুল ইসলাম উপস্থিত ছিলেন এবং দপ্তর সম্পাদক শাহাদত ভাই উপস্থিত ছিলেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব উপস্থিত ছিলেন, আমাদের কর্মসূচি বাস্তবায়ন সেলের সম্পাদক উপস্থিত ছিলেন, এরকমের। তো সেখান থেকে আমাদের সবার ফোনগুলো নেয় হচ্ছে রিফাত রশিদ এবং হচ্ছে হাসিব আল ইসলাম। নেওয়ার পরবর্তীতে তারা স্বীকার করে যে মৌখিকভাবে এবং কোনো ডকুমেন্টস ছাড়া মৌখিকভাবে তারা স্বীকার করে তারা গণভোটের হ্যায়ের পক্ষে প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 1 কোটি টাকা তারা ফান্ড পেয়েছে এবং এই ফান্ডটি তারা, আমি কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও, একটা সংগঠনের 3য়তম মানে কেন্দ্রীয় সদস্য হওয়া সত্ত্বেও, মানে ডেকোরাম সুপার 4 এর মধ্যে সদস্য হওয়া সত্ত্বেও আমাকে এই ধরনের কোনো তথ্য তারা জানায়নি এবং আমি যেটা উল্লেখ করেছি আমরা বারংবার বিষয়গুলো নিয়ে প্রশ্নও করেছি, তখনও তারা বিষয়টিকে অ্যাভয়েড করে গিয়েছে। সর্বশেষ তারা 12 তারিখে স্বীকার করেছে এবং স্বীকার করার সময় আমাদের কাছ থেকে ফোনগুলো জব্দ করে নিয়েছে, যারা আমরা কোনো প্রকার তথ্য কিংবা ডকুমেন্টস সংরক্ষণ করতে না পারি। তারা এই যে গোপনীয়তাটা মেনটেন করেছে, এখানেই আসলে আমাদের প্রথম প্রশ্ন যে সরকারি কিংবা পাবলিক ফান্ড যদি কোনো সংগঠনকে ক্ষেত্রে দেওয়া হয়, এবং তারা উল্লেখ করেছে যে স্যাট ফাউন্ডেশনের মাধ্যমে তারা এটি সংগ্রহ করেছে, তো সেক্ষেত্রে সরকারি ফান্ড পাওয়ার ক্ষেত্রে তারা আসলে কিভাবে সংগঠনের 3য় গুরুত্বতম ব্যক্তিকে না জানিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটি গ্রহণ করে এবং কিভাবে খরচ করে, এবং খরচের যে মৌখিকভাবে হিসাবটি দিয়েছে সেটি যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নয়। আমরা সেই বিষয়ে শুনবো। এ পর্যন্ত শুনে আমি একটু নীলুফার চৌধুরী মনির কাছে আসতে চাই। জাহিন যেটা বললেন তাতে যেটা খুব ক্লিয়ার যে 1 কোটি টাকা একটা ফান্ড পাওয়া গিয়েছিল, যেটা তাদেরকে আবার জানানো হয়নি এবং বলছিলেন নিজের বাপের টাকায় করতে হবে এবং তারা হ্যার পক্ষে ক্যাম্পেইন করেছে। টাকাটা অল্প, মানে এই একটি কেসে টাকাটি মনে হতে পারে অল্প, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু ভয়াবহ। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাগুলোই আমরা যখন বলতাম তখন আপনারা কখনো শুনতেন না, কখনো হেসে উড়িয়ে দিতেন। ওরা তো আমাদের সন্তান, ওদের যে বয়স আমাদের সন্তানদের বয়স কারো কারো চেয়ে একটু বেশিই হবে। সেই জায়গায় আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম যে একটা সাবস্টিটিউট কিছু আসতে যাচ্ছে, যেটা গতানুগতিক রাজনীতির বাইরে। ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা এখন রাজনীতি শিখবে, আগামী দিনে ইমপ্লিমেন্ট করবে বাংলাদেশের উপর, যেটা তারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসছে। কিন্তু প্রথম ধাক্কাটা খেয়েছি, তখন সবাই বৈষম্য বিরোধী ছিল। প্রথম ধাক্কাটা আমরা খাই তখন হচ্ছে, আপনার মনে আছে ওই নোয়াখালী কুমিল্লায় যখন বন্যাটা হলো, সিলেটে যখন বন্যাটা হলো, তারা যখন বন্যার ত্রাণ তোলা শুরু করলো এবং সেখানে যখন মাইলকে মাইল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানুষের অনেক কিছু নাই তারপরেও কিন্তু যার যেটুকু আছে সেখান থেকে শেয়ার করার জন্য, কেউ ব্যাংক ভেঙে, কেউ কানের দুল খুলে দিয়ে, কেউ গলার চেন খুলে দিয়ে এই ত্রাণে এসে সহায়তা করার জন্য লাইনে দাঁড়ালো। সেই ত্রাণটা তারা যথাযোগ্য জায়গায় যথাযোগ্য সময় দিল না। সেটা নিয়ে যখন কথা বললাম তখন অনেক রকম কথা হলো, আমি বৈষম্য বিরোধীদের দেখতে পারি না, এই না ওই না। আমি কিন্তু চেয়েছিলাম এরা খাঁটি সোনা হয়ে বের হয়ে আসুক, বা খাঁটি সোনা হয়ে থাকুক, যেটা আমরা যা পারি নাই ওরা যেন তা পারে, কিন্তু ওরা ওইটা গেল না। সেই দিন যদি বিচারটা যথাযোগ্য জায়গায় হতো, আজকে এই জায়গাটায় আসতে হতো না। এবং সরকারের ছত্রছায়া, যে সরকারটার নামে আমরা সমালোচনা করেছি, যদিও আমাদেরই সরকার, যারা আমরা আন্দোলনে ছিলাম তাদেরই সরকার ছিল, কারণ চুপ থাকি আর নিয়োগ করি দুটা একই জিনিস, মৌনতা সম্মতির লক্ষণ। সেই সরকার প্রধান কখনোই বলে নাই এই ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তোমরা ফিরে যাও বই খাতায়,
একবারের জন্য বলে নাই 1.5-2 বছর আমরা বারবার মনে করিয়ে দিয়েছি, ওনারা বলে নাই। কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক, টাকা যদি দিতেই হয় কোনো বাণিজ্যিক ব্যাংক দিতে পারে, তাদের লাভ লসের হিসাব আছে, এই আছে, তারা ব্যবসা করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে সেখানে শুধুমাত্র হিসাব যাবে এবং যে টাকাটা থাকবে এটার কিন্তু একটা আপনার হিসাবের মধ্যেই থাকতে হবে। সেখান থেকে কিভাবে দেয় আমি বোধগম্য না। আমারও বয়স হচ্ছে, আপনাকে মনে হয় শুধুমাত্র এই 1 কোটি টাকারই কারবার? আমি এটা বলছি না, এটা তো আপনার এটা একটা বলেন না যে 10 দিন চোরের 1 দিন সাধুর। এই সাধু একটা 1 কোটি টাকা বের হয়েছে, চোরগুলা তাহলে কোথায় গেল? যে বৈষম্য বিরোধী ছেলে মেয়ে, আমি ধিক্কার জানাই তাদেরকে। তারা আসলে কি ফ্যামিলি একটা বড় ব্যাপার, কোথা থেকে আসছে এটাও একটা বড় ব্যাপার। ওদের বয়স এরকম না। আপনার মনোবিজ্ঞান কি বলে, মানুষ জন্মের সময় সাদা পাতার মতো জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার হৃদয়ের মধ্যে যে ছাপটা পড়ে সে ওইভাবেই মানুষ হয়। আপনি চাইলেও যেমন অনেক নোংরা কাজটা করতে পারবো না, কিন্তু ওরকম পরিবার থেকে আসা একজন কিন্তু না চাইলেও অনেক নোংরার উপর দিয়ে হেঁটে যেতে পারবে। এই জায়গাটা আপনার বিজ্ঞাপন 140 কোটি টাকা 7 দিন আগে বিজ্ঞাপন সরকার ছেড়েছে। সরকার তো পারে না, হ্যাঁ অথবা না যখন থাকে তখন একটা দেশের সরকারকে নিরপেক্ষ হয়ে যেতে হয়। সরকার হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য এটা করেছে। তো এই জায়গা থেকেও সরকার কিভাবে নিস্তার পায় আমার বোধগম্য না। আমি মনে করি সরকারের এই জবাবদিহিতা টুডে অর টুমোরো সরকারকে আসতেই হবে, এটা একটা। আর বৈষম্য বিরোধীর একজন আপনার সিনথিয়া আয়েশা যে কথা বলল, এটা ভীষণ ভীষণ মামুলি। তার মানে সিনথিয়া আয়েশার চেয়ে বড় বড় যারা দল বানালো, এবং যারা আরো দলের যারা আছে, যারা সরকারকে যা বলতো সরকার শুনতো, অথবা সরকার যা বলতো তারা শুনতো, তাদেরকে তাহলে কত টাকা দেওয়া হয়েছে এবং কোথা থেকে দেওয়া হয়েছে? বাংলাদেশ নাকি ডিজিটালের মধ্যে ঢুকে গেছে, ডিজিটাল। তাহলে বাংলাদেশ যদি ডিজিটালের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি কেন পাসওয়ার্ডে চাপ দিলে, টাচ করলে আমি কেন পাই না রিপোর্টগুলা? এটা কিন্তু একটা প্রশ্ন। আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, সেইখানে আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা কি আমাদের দুজনের ইন্টারভিউ নেওয়া, নাকি আপনার আরও ভেতর থেকে কিছু বের করা? আপনি একজন সিনথিয়া ছাড়া আপনি কিছু বের করতে পেরেছেন বলে আমার মনে হয় না। কারণ যে 140 কোটি এটা কিন্তু বাইরে আগেই প্রকাশিত হয়েছিল। সো আমরা জানতে চাই, আপনারা যত ক্ষুরোধার হবেন দেশের গণতন্ত্র তত ক্ষুরোধার হবে সামনের দিকে। আমরা জানতে চাইবো এই পরের পর্বে আপনার কাছে, তা আপনার সরকার কি করবে? তারও তো একটু দায়িত্ব আছে, এগুলো তদন্ত করার জায়গা তো আছে। আমি তো এটাই বললাম, আমি তো সরকারের পক্ষ থেকেই বলছি এই কথাটা, বলছি যে হ্যাঁ সরকারের তো করণীয় অবশ্যই আছে। সে যেই হোক না কেন, অপরাধী আমার বাবা হোক, তার জন্য অপরাধ সমান, অপরাধের শাস্তি সমান হওয়া উচিত। আমরা শুনবো। দর্শক, আমরা কিন্তু রিফাত রশিদকেও এই অনুষ্ঠানে থাকতে বলেছিলাম, কিন্তু তিনি প্রথমে রাজি হয়েও যখন সিনথিয়া এখানে থাকবেন তখন তিনি পিছু হটেন, যে না, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, যা বলার আমি ফেসবুক ভিডিওতে বলবো এবং মামলা করব, আমি আদালতে বলবো, যদি দুর্নীতি দমন কমিশনে কোনো অভিযোগ হয় সেখানে তিনি বলবেন। রিফাত রশিদ কি বলেছেন এই টাকার ব্যাপারে একটু শুনি। তিনি স্বীকার করেছেন টাকার কথা। এইখানে তারা প্রত্যেকটা পাই টু পায়ের হিসাব নিছে। আপনার যদি মনে হয় এখানে আর্থিক কোনো সমস্যা আছে, আর্থিকভাবে অনিয়ম করা হয়েছে, আপনি আমার থেকে হিসাব নেন। সে বলছে আমি তাকে হিসাব দিছি, তার হিসাব পছন্দ হয়। আপনার যদি হিসাব পছন্দ না হয় আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান। মানে স্টানবাজি একটা জিনিস, আর হলো গিয়ে কোনো জিনিস সুষ্ঠুভাবে প্রসেস ফলো করে করা একটা জিনিস। স্টানবাজি যে কেউ করতে পারে। আপনাদের কেন মনে হয় প্রত্যেকটা এই যে এক একটা জিনিস ঘটছে, এই জিনিসগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা কেন সিঙ্ক্রোনাইজেশন না? এগুলো প্রত্যেকটার সিঙ্ক্রোনাইজেশন আছে এবং প্রত্যেকটাই কোনো একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এজেন্ডাকে কেন্দ্র করে এই জিনিসগুলো ঘটাচ্ছে। এটা যে কেউ হইতে পারে, এটা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে পারে, তাদের যে ন্যারেটিভ গং আছে সিআরআই, তারা এটা করতে পারে। এইটা এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, পাওয়ারে এসে তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্যে দিয়ে আমাদের কাছে এটা স্বচ্ছ, যে উনি যা বলতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে আসবো মনিয়াপা, আপনি খেয়াল করেছেন
সে কিন্তু বিএনপিকেও সন্দেহ করেছে। আমি সেই জবাব চাইবো আপনার কাছে। তার আগে সিনথিয়া, আপনার কাছে জানতে চাই, উনি একটি হিসাব দিয়েছেন, 1 কোটি টাকার হিসাব কি আপনার হিসাবের সঙ্গে মিলেছে? কি পেয়েছেন আপনি? আপনি শুরুতেই যেটা বলেছিলাম যে তারা আসলে আমরা যাতে কোনো ধরনের ডকুমেন্টস না রাখতে পারি, তারা ইন মিটিংয়ে স্বীকার করার পূর্বে আমাদের ফোনগুলো জব্দ করে নিয়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে মৌখিকভাবে 1 কোটি টাকার হিসাব, এবং আমাদের কিন্তু আমি উল্লেখ করেছি আমাদেরকে কিন্তু কোনো ডকুমেন্টস শো করেনি। তারা মুখে মুখে ফোন ধরে বলেছে আমরা অমুক জায়গায় এত টাকা দিয়েছি, 20,000 দিয়েছি, অমুক জায়গায় 10,000 দিয়েছি, এবং তারা যে টাকা দিয়েছে এবং সেখানে ফ্যাক্ট চেক করতে গিয়ে তারা যে কর্মীদের নাম বলেছে যে তাদের এর কাছে এত টাকা দিয়েছি, এর কাছে এত টাকা দিয়েছি, আমরা ফ্যাক্ট চেক করতে গিয়ে সেখানেও কিন্তু বেশ কিছু অসামঞ্জস্যতা পেয়েছি। আমার কাছে বেশ কিছু কল রেকর্ডস এবং ভিডিও রেকর্ডস রয়েছে। তো সেক্ষেত্রে গতকালকে তারা যে হিসাব দিয়েছে যে মহানগরে, ঢাকা মহানগরে 7 লক্ষ টাকার মতো একটা হিসাব দিয়েছে, সেখানে মহানগরের যিনি দায়িত্বশীল আছে, আমার কাছে একটি ভিডিও রয়েছে, সেখানে মহানগরের সেই দায়িত্বশীল সরাসরি অস্বীকার করেছে যে তাদেরকে আসলে কোনো ধরনের টাকা দেওয়া হয়নি। সেই কল রেকর্ডসটি আমার কাছে রয়েছে। আমি পরবর্তীতে আপনাদের চাইলে আসলে আমাদেরকে আগে দিলে আমরা দেখাতেও পারতাম, এখন পাঠিয়ে রাখেন, আমরা পরেও দেখাতে ওকে, আমি আসলে যদি আপনাকে ফরওয়ার্ড করে রাখছি, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে তারা যে আসলে কালকে যে হিসাবটা পেশ করেছে, সংবাদ সম্মেলন যে হিসাবটা পেশ করেছে, সেখানে যদি আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, তারা বিভিন্ন খাত ধরে যে হিসাবটা করেছে সেখানে সর্বমোট আসলে 66 লক্ষ টাকার মতো একটা হিসাব আছে, এবং তারা ক্যালকুলেট করে নিজেরা যে হিসাবটা দিয়েছেন যে 99 লক্ষ টাকা, তাহলে বাকি 99 লাখ টাকা তারা খরচ করেছে। কত? 99 লক্ষ টাকা, 1 কোটি টাকার মধ্যে 99 লক্ষ টাকা তারা খরচ করেছে, এবং তারা সংবাদ সম্মেলনে পুঙ্খানুপুঙ্খ যে খাত ধরে হিসাব দেখিয়েছে সেখানে 66 লক্ষ টাকার মতো হিসাব উঠে এসেছে। তাহলে বাকি 44 লক্ষ টাকা আসলে কোথায় তারা খরচ করেছে? সেখানে তারা উল্লেখ করেছে যে ধরেন কোনো জায়গায় আমরা 20 জন ছিলাম, সেখানে আমাদের স্থানীয় নেতাকর্মী আসার কারণে 40 জন হয়ে গিয়েছে ধরেন। তো সরকারি আমার ফান্ডের হিসাব, আমার সরকারের টাকার হিসাব, সরকারের টাকা তো আলটিমেটলি জনগণের টাকা, আমাদের টাকা, তো সেই টাকার হিসাব তো আমরা ধরে বেঁধে নিব না, আমরা পুঙ্খানুপুঙ্খ নিব। এবং 44 লাখ টাকা কিন্তু 1-2 টাকা না, 44 লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। যদি আমি আমার জায়গা থেকে হিসাব করি, দেশের সাধারণ জনগণের জায়গা থেকে হিসাব করি, সরকারের কাছে কিংবা তাদের মতো মানুষদের কাছে যাদের অনেক টাকা হয়েছে, তাদের কাছে জুলাইয়ের পরে যাদের অনেক টাকা হয়েছে, তাদের কাছে 40 টাকাটা অনেক কিছু না মনে হতে পারে। ধরেন মানে কোন খাতে? খাওয়া দাওয়া বা অন্য কিছু? এরকম ভাবে তারা উত্থাপন করেছে যে ধরেন আমরা আসলে ধরে নেন আমরা আসলে এক জায়গায় গিয়েছি, সেখানে আমাদের বেশ কিছু নেতাকর্মী আরো এক্সট্রা যুক্ত হয়েছে, সেখানে ধরেন আমাদের খরচটা বেড়ে গিয়েছে, ধরেন আমরা 40 জনের মতো এক জায়গায়, তো ধরেন বলে তো আসলে হিসাবগুলো হয় না এবং পুঙ্খানুপুঙ্খ হয় না। এবং তারা যেটা বলেছে যে তারা একটা প্রাইভেট এজেন্সি থেকে আসলে এগুলো অডিট করিয়েছে। তো আমি আসলে এই অডিট নিয়ে সন্দিহান যে অডিটটা তারা সংবাদ সম্মেলনে যে ধরেন বাঁধেন বলে হিসাবগুলো উপস্থাপন করেছে, প্রাইভেট ভাবে যে অডিটও করিয়েছে, সেটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য নয়। আমি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের চিঠিটা আমরা একটু দেখতেও চাই যে বাংলাদেশ ব্যাংকের যে চিঠি, বাংলাদেশ ব্যাংকে এই টাকা দিতে পারে কিনা। আর এই যে খরচের সময় তারা যেহেতু স্বীকার করেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে তারা আসলে টাকাটি পেয়েছে, তো আমি তো আমার জায়গা তো বাংলাদেশ ব্যাংকই, তাদের স্বীকারোক্তি অনুসারে, তো আমি বাংলাদেশ ব্যাংকে আমার জায়গা থেকে আসলে আমি একটি চিঠি দিয়েছি। তো আশা করছি বাংলাদেশ ব্যাংক হচ্ছে খুব দ্রুত এটার একটি উত্তর দিবেন। তো সেক্ষেত্রে আসলে উত্তরের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তীতে দুদক কিংবা অন্যান্য তদন্তকারী সংস্থার কাছে আসলে যাব এটা সুষ্ঠু তদন্তের জন্য, যেখানে সঠিকভাবে কত টাকা ব্যয় হয়েছে এবং কত টাকা আসলে সরকার থেকে এসেছে। তো বাংলাদেশ ব্যাংকের চিঠির অপেক্ষায় রয়েছে, এবং আমি আপনাকে ভিডিওটা অলরেডি ফরওয়ার্ড করেছি যে অসংলগ্নতার বিষয়গুলো রয়েছে। আমরা চেষ্টা করব আমরা ব্রেকের পর আবার দেখাতে। তো মনিয়াপা, আপনার কাছে আসতে চাই যে আপনি যদি রিফাত রশিদের বক্তব্যটা দেন, তারা বলছে যারা গণভোটের বিপক্ষে হতে পারে পতিত আওয়ামী লীগ সরকার, এবং সে কিন্তু যারা গণভোটের বিরুদ্ধে এখন বাস্তবায়ন করতে চায় না, সে বিএনপিকে ইঙ্গিত করেছে। এই ধরনের ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, কি বলবেন? এটা সে বলতেই পারে, কারণ চোর শোনে না ধর্মের কাহিনী। হ্যাঁ, আর এটা হলো কথা, একটা পৌরাণিক, যেটা আমি বললাম চোর মানে না, কিন্তু তার বেলায় রিফাতের বেলায় ঘটনাটা সত্য 100%। তো এখন রিফাতের যে সহকর্মী, যে তার সাথে আন্দোলন করলো, যুদ্ধ করলো, জীবনের রিস্ক নিল, হ্যাঁ, সমস্ত কিছু, একজন নারী হিসেবে সে কিন্তু চিন্তা করে না একবারও যে সে নারী, ওইখানে কিন্তু একজন মানুষ হিসেবে সে যুদ্ধ করেছে। একজন যোদ্ধাকে বিশ্বাস করে না, একজন যোদ্ধা চুরি করার সময় আরেকজন যোদ্ধাকে সাথে নেয় না, সে তার মুখে তো এইসব কথা মানায় না। এখন সে এটাই বলবে, এটাই স্বাভাবিক, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। উনি সরকারকে পেয়েছে, সরকারকে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। তো সরকারকে ব্যবহার করে রিফাত যদি
সিনথিয়ার হাত থেকে বাঁচতে পারে বা সিনথিয়া সহকর্মীদের বাকি সহকর্মীদের হাত থেকে বাঁচতে পারে, আমার বলার কিছু নাই, সরকার না হয় মেনে নিল। কিন্তু রিফাত বাবা তো বিপদে পড়ে গেছে, তাকে তো এটার জবাবদিহিতায় আসতে হবে বা আসতে হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে সততার জন্য আমরা সৎ না, আমরা যারা রাজনীতিবিদ পুরানো সিনিয়র তাদের চেয়ে আমরা সৎ না বলে তারা আসলো। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের বিপক্ষেই বলছি আমি, যে ফ্যাসিস্ট স্বৈরাচার বলে তারা আসলো, তাদেরকে বিদায় করলো। তাহলে আওয়ামী লীগ 15.5 বছরে যা করেছে, বাবা রিফাত তো 15 মাস না 15 দিনেই তার চেয়ে বেশি করেছে, 7 দিনে তার চেয়ে বেশি করেছে। তো এই যে বেশি করা, তাহলে আমি যদি হিসাব করি দিন শেষে কে বেশি খারাপ? যে 15 বছর খারাপপনা করলো সে, নাকি যে 15 ঘন্টায় 15 বছরকে ছাড়িয়ে গেল সে? তা এই যে একজন গল্পে গল্পে মনে পড়ে একজন উপদেষ্টা ছিল, কথিত আছে যে সেই উপদেষ্টা করে নাই, এত বয়স কম উপদেষ্টার, আমাদের হাঁটুর বয়সী, কিন্তু করে নাই হেন কোনো কাজ নাই। এখন এখন কি অবস্থা? সব কিছু করে টরে সে এখন আবার একদম মুসল্লি হয়ে গেছে 100% একদম। তা এই যদি হয় বাংলাদেশের অবস্থা, এরা যদি আগামীর বাংলাদেশের উদ্যোক্তা হয়, প্রবক্তা হয়, স্রষ্টা হয়, তাহলে এই দেশটা তো কোনো সভরেন্টি বলতে কিছু থাকবে না, ওরা তো যে কোনো সময় বিক্রি করে দিবে। ওরা বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে, ওরা যে কোনো ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে, ওরা আমলাদের কাছে যেভাবে ডিডাকশন দিয়ে, যেভাবে খাড়ার উপর আমলাদের দিয়ে কাজ করিয়েছে যেভাবে। তো এই জিনিসগুলো এখন তো একটা বিএনপি সরকার আছে, আপনি যান কয়টা ছাত্র দলের ছেলে পাবেন, যুবদের ছাত্র দলের ছেলেরা না খায় থাকে। আমি এর মধ্যে চায়না গেছি, ওখানে আমি বসে বসে দেখলাম ছাত্র দলের এক ছেলে পোস্ট দিছে, রাতে তার কোনো খাবার নাই, সে ছাত্র দলের বেশ নাম করা একজন নেতা, তার কাছে টাকা নাই খাবার কিনতে। তো এখন ছাত্র দলের ছেলেরা, যে ছাত্র দল নিয়ে তারা এত ট্রল করে, সে ছাত্র দলের ছেলেরা এখন না খায় থাকে, অথচ তাদের কত টাকা, তারা তার টাকা দেখেন কেমন অবস্থা। আপনাকে আরেকটা এক্সাম্পল দেই, জামাতের সাথে তারা আপনার এনসিপি নেগোসিয়েট করলো, অ্যালাইন করলো, আপনার এরাও তো বৈষম্য বিরোধী, নেগোসিয়েট করলো এবং একই সাথে ঘোষণা দিল আমরা গাড়ি চাই না, প্লট চাই না। আমরা ইশতেহারে ঘোষণা দিল, নর্মাল ঘোষণা না, ইশতেহার মানে তো সবার একই ঘোষণা। এমপি হওয়ার পরে, ইলেকশন হওয়ার পরে বিএনপি ঘোষণা দিল যে আমরা এবার কেউ গাড়ি প্লট নিব না। এখন কি অবস্থা? কে ছেড়ে দে, মা কেঁদে বাঁচির মতো অবস্থা, বলে আমার তো গাড়ি নেই, আমি কি দিয়ে চলবো? এখন সেই সংসদে দাঁড়ায় তাদের গাড়ির জন্য আবেদন করতে হচ্ছে। তো এই যে তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না, এটা কিন্তু আমরা শুনবো। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি দর্শকদের, সেটি হচ্ছে এই যে অর্থটি নেওয়া হয়েছিল সেটি হচ্ছে স্যাট ফাউন্ডেশন, যার পুরো মানে হচ্ছে স্টুডেন্ট অ্যাগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশনের নামে। তো আমি রিফাত রশিদের কাছে এই ফাউন্ডেশন কখন গঠন হয়, কিভাবে গঠন হয় এবং এর ফেসবুক অথবা ওয়েব লিঙ্ক আছে কিনা সেটিও চেয়েছিলাম, সেটি তিনি আমাকে জানাননি, তিনি আসতেও চাননি। আমি সেটি নিজে অনুসন্ধান করেছি, আমি সেটি নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। যে কথাটি আপনাদের আমি বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন স্যাড ফাউন্ডেশনের নামে এই টাকাটি নেওয়া হয়েছে, যেটি রিফাত রশিদ নিজেও বলেছেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনাদের এই সংগঠনের কবে এটা নিবন্ধিত হয় এবং এর কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক লিঙ্ক আছে কিনা আমাকে দেন। উনি কোনো রিপ্লাই করেননি। পরে আমি খোঁজার চেষ্টা করেছি, আমি পেয়েছি স্যাট ফাউন্ডেশন ইনকর্পোরেশন। এটি কি? এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এনজিও এবং তাদের কিন্তু বলাই আছে গিভিং টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, হিউম্যান সার্ভিসেস অর্গানাইজেশন অ্যান্ড ক্রিশ্চিয়ান এজেন্সিস অ্যান্ড চার্চেস। এই একটি স্যাট পাওয়া গেছে, যে স্যাট নিশ্চয়ই এই যে 1 কোটি টাকা নেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, এবং সেই স্যাট না, কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইনকর্পোরেশন, এবং তাহলে এই স্যাট নামে আমরা কিছু পাচ্ছি না। আরেকটি পেয়েছি, যদি সেটি দেখানো যায়, সেটার নাম SADS, স্যাটস। এটা কি করে? এটা সাডেন
এরিথমিয়া ডেথ সিনড্রোম ফাউন্ডেশন, এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের, সাপোর্টিং ফ্যামিলিজ সেভিং লাইফস। মূলত এটি হৃদরোগ সংক্রান্ত একটি সাপোর্টিং একটি অর্গানাইজেশন। এরিথমেরিয়া হঠাৎ করে যে তাদের এই হার্টের প্রবলেম হয় সেটা নিয়ে, এটি একটি স্বাস্থ্য বিষয়ক অর্গানাইজেশন, এটিও মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটিতে অবস্থিত। তো সেখানেও কিন্তু এই যে রিফাত রশিদ স্যাডের কথা বলেছেন তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এবার সিনথিয়ার কাছে জিজ্ঞেস করি, এই স্যাড ফাউন্ডেশনটা কি, আপনি তো জানেন নাকি? আমি যদি আসলে ঘটনাগুলো উল্লেখ করি, তারা যখন গণভোটের প্রচারণার জন্য এই ধরনের কার্যক্রম করতে যাচ্ছে, তখন তো আসলে সরকার থেকে অনুদান কিংবা ফান্ড নিতে হলে তো একটি রেজিস্টারকৃত সংগঠনের দরকার হয়। তো তারা এই ফাউন্ডেশন, স্যাড নামে একটি ফাউন্ডেশন রেজিস্টারের কথা আমাদেরকে জানায়। তো সেখানে আমি আসলে নীতিগতভাবে স্যাড ফাউন্ডেশনের সাথে যুক্ত না হওয়ার জন্য তাদেরকে বলেছিলাম যে আমি এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাই না, এটা আমার নীতিগত সিদ্ধান্ত ছিল। সেই জায়গা থেকে আসলে আমি যুক্ত হইনি। এবং আমি যতটুকু জানি যে এটা আসলে ইলেকশনের কয়েকদিন আগে প্রসিডিউরটি সম্পন্ন করে, ফান্ড নেওয়ার কয়েকদিন আগে প্রসিডিউরটি সম্পন্ন করে আসলে এই ফাউন্ডেশনটি রেজিস্টার করা হয়েছে। তো সেই বিষয়ে আসলে আমি বেশ কিছু জানি না। আমি মানে শুধু ফান্ড নেওয়ার জন্য এটি সংগঠন করা হয়েছে বলছেন আপনি? তাদের বক্তব্য মতে আসলে এটি ছিল যে একটা ফান্ড অ্যারেঞ্জ করার জন্য তো আসলে একটা ফান্ড তো আসলে মানে রেজিস্টারকৃত সংগঠনকেই বাংলাদেশ ব্যাংক কিংবা সরকার থেকে ফান্ড দেওয়া হয়। আনরেজিস্টার্ড সংগঠনের তো আসলে সরকার থেকে ওইভাবে অনুদানটা দেওয়ার সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আসলে তারা যেটা উল্লেখ করেছিল আমি সেটাই বললাম, যেহেতু আমি সংগঠন স্যাডের সাথে যুক্ত নেই, তো ইন ডিটেলস আমি আসলে এর থেকে বেশি বলতে পারছি না। আচ্ছা মনিয়াপা, যে একটি সংগঠন টাকা নেবে, সরকার তাকে টাকা দেবে থ্রু দ্য বাংলাদেশ ব্যাংক, এই জন্য একটি ভুইফোর সংগঠন করলো, কিভাবে দেখেন এটা? আমি তো দেখিয়েছি যে স্যাড নামে কোনো সংগঠন আমি পাচ্ছি না। এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে মানুষের যখন নীতিনৈতিকতার অধপতন হয় তখন মনে হয় এমনই হয়, যখন যেটা পায় তখন সেইখানেই তারা নিজেকে বেচাকেনা করে। এবং সেই নীতিনৈতিকতার যে ওই সময়কার এই ইন্টারিম গভর্নমেন্টের যে মানুষগুলো ছিল, তারা যারা তাদেরকে অন্যায়ভাবে সাপোর্ট করেছে এবং অন্যায়ভাবে সুবিধা দিয়েছে। আমি কি মনে করি যে এটা কি আপনার নিশ্চয়ই উপর থেকে কোনো বলা হয়েছে বলেই কিন্তু এই টাকাগুলো তারা পেয়েছে। টাকাগুলো যখন ভাগ বাটোয়ারা হয়েছে আপনি গিয়ে দেখেন এখানে অনেকেই জানে না, সব দলেই পেয়েছে, ওদের সমমনা দলগুলো। আমি এটাতে বিএনপি কোনো কিছু জানে না, এটা এছাড়া বিএনপি ছাড়া সবাই পেয়েছে, বাম সংগঠন ছাড়া যারা সরকারের সাথে ছিল তারা সবাই পেয়েছে। আরও অনেক বেশি বেশি আপনি খুঁজতে যান, যে কারণে আমি আপনাকে কথাটা বলছিলাম যে আপনার করণীয় কি। এই কারণে আপনার কাছে আমরা আরও সমৃদ্ধ এই তথ্যগুলো আশা করি। এই শুধু এই তথ্যই তথ্য না, এরকম আরও অনেক কিছু আছে। আপনি যদি এদের নিয়ে স্টাডি করেন আমার মনে হয় আপনার 8-10 বছর লেগে যাবে। কারণ তারা তো সংখ্যায় সারা বাংলাদেশে অনেকগুলো, বিভিন্ন জায়গায়। জামালপুরের ডিসি আমাকে বলেছিল তখনকার, বলে যে বিশ্বাস করবেন না, জামালপুরের ডিসি আমি এক হলেই ছিলাম, যে কারণে তার সঙ্গে আমার সম্পর্ক আপা এবং তুমির, বলেছিল আপা এরা যে কী পরিমাণ ডিস্টার্ব করে এ বলতে পারবো না, এই বলার মতো ভাষা আমার নাই। তো এই জায়গাগুলো থেকে আমি মানে যা শুনেছি আমি পুরো বলতেও পারি না, কারণ দিন শেষে ওরাই আমাদের সন্তান। এত বলি কিভাবে, আর কথা বের না হইলে তো বলা যায় না। এই যে আজকে একটা বের হলো, সিনথিয়া বললেন, এরকম বের হলে আরও কথায় কথা আসে, বলা যায় যে এরা কিভাবে এই কাজগুলো করেছে এবং এদের সত্যিকার অর্থে মাস্টার মাইন্ডটা কে। যেটা ইন্টারিম সরকার প্রধান বলেছিল একজনের নাম ধরে যে সে তার মাস্টার মাইন্ড, তার সারা জীবন গিয়েছে অপকর্মের মধ্যে দিয়ে, তার মাস্টার মাইন্ড একটা ছাত্রকে বলেছে, পরবর্তীতে সেটাও সে উদ্যোগ করেছে। হ্যাঁ, কিন্তু আমি জানতে চাই যে এদের তো একটা মাস্টার মাইন্ড ছিল, মাস্ট। জি, এই মাস্টার মাইন্ডটাকে যদি ফ্যাক্ট চেক যদি আমাদেরকে আগামী পর্বে এই খবরগুলো দিতে পারে, কিন্তু একটা প্রশ্ন আমরা তো জানতে আপনাকে চাই। করতেই পারি, আপনি তো পার্লামেন্টে যাচ্ছেন, তো সরকার কি কোনো কমিটি গঠন করবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সমস্ত কাজকর্ম হয়েছে, যেমন দেবপ্রিয় ভট্টাচার্যরা তো গত 15 বছরের একটি ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন তাদের মতো, তো আপনার ইউনূস সরকারের এই 17-18 মাসের ফ্যাক্ট ফাইন্ডিং হবে না? এটি তো সরকারের দিক থেকে লক্ষ্য করছি না। শোনেন, গ্রামে একটা কথা বলে যে না কান্দলে মায়ের সন্তানকে দুধ দেয় না। আপনাদের কান্নার উপর ডিপেন্ড করবে এই সরকার কি করবে, কারণ এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক সমস্যায় জর্জরিত দেশ এবং সরকার, সেটা নিয়ে সরকার দৌড়ের উপর আছে। মাত্র 2 মাস ক্ষমতায়,
আপনারা যেভাবে চাইবেন সরকার সেভাবেই না, করবে। এই আপনার সরকার আপনার জনগণের এখানে আমি সরকার। একটা প্রশ্ন তুলতেই চাই যে আপনি বলছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল নানা বা ঝামেলা আছে, তাহলে এস আলমের চাপ কোথায়? ব্যাংকিং আইন পরিবর্তন করে এই সরকার যে এস আলমকে আবার এস্টাবলিশ করছে। এটারও কিন্তু একটা উত্তর আছে। যে বলেন। এই উত্তরটা হলো, আপনি খেয়াল করেন সাইফুর রহমান যখন কালো টাকাকে সাদা করার জন্য একটা সুবিধা দিয়েছিল, অনেকেই তখন সব টাকাই কিন্তু কালো, মানে কিন্তু একদমই ইল্লিগ্যাল না, অনেকে শো করে না, শো ছাড়া টাকাটার টাকা। আপনার ধরেন 2টা বাড়ি আছে, আপনি 2টা বাড়িতে 3 লাখ টাকা 4 লাখ টাকা ভাড়া পান, আপনি ওইভাবে শো করেন নাই, আপনি হয়তো দেখাইছেন আপনি 50,000 টাকা ভাড়া পান, আপনি আসলে তার চেয়ে বেশি পান। যখন আপনাকে সুবিধাটা দিল তখন কিন্তু ওই টাকাটা কিন্তু আপনার লিগ্যাল ছিল, কিন্তু আপনার বিশেষ সুবিধা নেওয়ার কারণে ওটা ইল্লিগ্যাল হয়ে গেল। তো আপনি ওই সুবিধাটা নিলেন। যদি আপনাকে ওই সুবিধাটা না দিত, আপনি কিন্তু টাকা যে কোনোভাবে হয় দেশের বাইরে পাঠাতেন, আর না হয় অন্য কোনো কাজে অন্য কোনোভাবে অন্য কোনো ব্যবস্থা করতেন। তো সেইখানে এটা একটা সুবিধা ছিল। ঠিক একই অবস্থায় এস আলমের নিয়ে যত কথা হয়, এস আলম কিন্তু তার ম্যাক্সিমাম অনেক টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে, এভরিবডি নোজ, সচেতন মানুষ। যদি কোনোভাবে অ্যাগেইন টাকা কিন্তু আপনারও দরকার, আমারও দরকার, এবং এই টাকাটা সিনথিয়া কিছুক্ষণ আগে বললো এই টাকাটা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। এই টাকা আপনার পকেটের টাকা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, আবার আমাদের পকেটের টাকাও আপনার ট্যাক্সের টাকা। তাহলে টাকাটা যদি আমাদের হয়, একটা সুবিধায় ফেরত আসলে ক্ষতি তো না। আমরা কেন এই পজিটিভ চিন্তাটা করি না? আমরা শুধু আপনি যত কঠিন শর্ত আরোপ করবেন তত কিন্তু টাকাটা বাইরে চলে যাবে। এস আলমের টাকা ফেরত আনবেন, এস আলম কি ফেরত আনবেন? এস আলমকে ফেরত আনলে যদি শাস্তি দেওয়া যায়, মন্দ কি? আনবেন কি না? আনবে না কেন? আমি মনে করি কি জন্য আনবেন? শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, ক্লিয়ার। আমি প্রশ্ন পেয়েছি। সিনথিয়া, মানে এখানে আলী রিয়াজের একটি নাম শোনা যায় এই যে টাকা বরাদ্দের ব্যাপারে, আপনি কি জানেন? তারা একটি মিটিংয়ে উল্লেখ করেছিল যে তারা আসলে বেশ কিছু সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাদের রেফারেন্স কিংবা তাদের সুপারিশে এই ফান্ডটি পেতে যাচ্ছেন। তো সেখানে আসলে এই নামটি আমিও শুনেছিলাম, তাদের রেফারেন্সে খুব সম্ভবত এই ফান্ডটি মঞ্জুর করা হয়েছে, এই ধরনের একটি তথ্য আমিও শুনেছি। এতটুকুই। আর আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি তো আপনারা এখনো করছেন, বা সেখান থেকে রিফাত রশিদ আবার এনসিপিতে চলে গেছে। আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলন তো টানাটানি হচ্ছে, আপনারা কি আছেন সেখানে, না কি অবস্থা সেটা? দেখেন, আমি সেদিন প্রেস ব্রিফিংয়ে বেশ কিছু বিষয় পয়েন্ট করে বলেছিলাম। প্রথমত তাদের যেই আর্থিক যেই অস্বচ্ছতার ব্যাপার এবং যেই আত্মসাদের ব্যাপারগুলো যেখানে উঠে এসেছে, যে যখনই অস্বচ্ছতার প্রশ্নটা আসে তখন আসলে আত্মসাদের দিকে ইঙ্গিত বহন করে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বেশ কিছু বিষয় প্রশ্ন করেছিলাম, যেমন তারা আর্থিক অস্বচ্ছতা রেখেছে, আমাদেরকে অন্ধকারে রেখেছে, কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজের জায়গাগুলো দেয়নি, এবং সর্বশেষ তারা যেটা করেছে, যখন একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তি যখন পদত্যাগ করে, এবং পদত্যাগ করে যখন তিনি ডিসিশন নেয় যে তিনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে, তখন তার আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত কোনো ধরনের ডিসিশন নেওয়ার নৈতিক এখতিয়ার তার থাকে না, এবং এটা সে করতে পারে না। তো সর্বশেষ তারা যেটি করেছে, 19 তারিখে এনসিপিতে যুক্ত হওয়ার পূর্বে তারা একটি অনলাইন মিটিং করে, এবং সেখানে অধিকাংশের মতামতকে গ্রাহ্য না করেই তারা, যেহেতু আমাদের কেন্দ্রীয় ফেসবুক ভেরিফাইড পেজটি তাদের আন্ডারে রয়েছে, সেটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় কমিটি বিশেষ পরিস্থিতি বিবেচনায়, বিশেষ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় কমিটি স্থগিত করা হয়েছে, এবং 5 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে, যেটির বিরোধিতা আমরা এই মিটিংয়ে করেছিলাম, এবং অধিকাংশ সদস্যই সেখানে বিরোধিতা করেছিলেন। তাদের মতামতকে তোয়াক্কা না করে যেহেতু পেজটি রয়েছে, আমাদের উপরে এই প্রেস রিলিজটি চাপিয়ে দিয়েছে। আপনি লক্ষ্য করবেন যে রিফাত রশিদ পদত্যাগ করে এনসিপিতে যোগদানের 1 ঘন্টা পূর্বে সে পদত্যাগ করেছে, পূর্বেই এনসিপিতে যোগ দেওয়ার 1 ঘন্টা পূর্বে সে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত এই ধরনের ডিসিশন নেওয়ার তার এখতিয়ার নেই। এবং দ্বিতীয়ত, তারা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেখানে 5 সদস্যের মধ্যে 4 জনই এনসিপির কেন্দ্রীয় কিংবা বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছে। তো আমরা তো আসলে এই প্ল্যাটফর্মকে একটি রাজনৈতিক দলের হাতে কিংবা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনোভাবেই তুলে দিতে পারি না, এবং এই প্ল্যাটফর্ম সার্বজনীন। এখানে যেমন বিএমপির অবদান রয়েছে, এখানে জামাতের অবদান রয়েছে, এখানে এবি পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের অবদান রয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এই ব্যানারে এসে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তো সেই জায়গা থেকে যখন এই ব্যানারকে একটি রাজনৈতিক দলের ছায়াতলে নিয়ে গিয়ে সেই দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করার পায়তারা চলবে, তখন তো আমরা আসলে কথা বলবো। এবং আপনারা আরেকটা বিষয় উল্লেখ করছি, আপনারা দেখতে পেয়েছেন হয়তোবা, গত পরশুদিন আমাদের
যেই সাবেক সভাপতি বর্তমানে এনসিপির নেতা এনসিপিতে যুক্ত হয়েছেন, তিনি একটি ভিডিও বার্তা আমাদের ফেসবুক পেজ থেকে এনসিপিতে যুক্ত হওয়ার পরেও জি। আমাদের ফেসবুক পেজ থেকে তার ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে। তারা এখনো আমাদের কেন্দ্রীয় পেজটিকে জব্দ করে রেখেছে। আমরা যারা এখনো কোথাও মুভ করিনি, জি, পদত্যাগ জি। করিনি, কিংবা এখনো বৈষম্য ছাত্রদের নিয়ে কাজ করতে চাই, আমাদের কাছে হস্তান্তর করেনি, এখান থেকেই বোঝা যায় তারা আসলে দখলদারিত্বভাবে এবং তাদের যেই এজেন্ডা, তারা যেই এজেন্ডা নিয়ে এসেছিল এই প্ল্যাটফর্মকে বিতর্কিত করার জন্য, সেটি তারা করেছে, নানাভাবে করেছে, নানা প্রচেষ্টায় করেছে এবং বিভিন্ন সময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বার্তা দিয়েছে, যেটার অনেক ক্ষেত্রেই আমাদের মতানৈক্য ছিল। মতানৈক্য সত্ত্বেও তারা এই কাজগুলো করেছে। ক্লিয়ার। আমরা মনিয়াপার কাছ থেকে এটা শুনবো। তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা আগেই শুনছিলাম সিনথিয়া জাহিন আয়েশা, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র, তিনি আমাদের ব্রেকের আগে বলেছিলেন যে মহানগরের নেতা দিনার বৈষম্য বিরোধী আন্দোলনের, তিনি কিন্তু অস্বীকার করেছেন তাকে যে টাকা দেওয়ার কথা বলেছেন রিফাত রশিদ, সেটি কিন্তু তিনি অস্বীকার করেছেন। আমরা সেই অডিওটা সিনথিয়ার কাছেই পেয়েছি, একটু শুনি তো অডিওটা। আমি বলছি না যে আমি বুঝছি আপনি কি বুঝাইতে চাইছেন। যে জেলেটা প্রথমে গিয়ে বলে যে সে স্বীকার করলো, পরবর্তীতে সে যদি তার পক্ষে কথা বলে যে না এটা ওইটা হয় নাই, তাহলে তো কিছু করার থাকে না। আপনার মানে কথা হচ্ছে এটা। আমি আরো ক্লিয়ার করে বলি। ধরেন আপনি মেনশন করলেন না যে ভাই প্রেস ব্রিফিং এ আপনারা বলছে আজকে মহানগরে 7 লক্ষ টাকা দিছে, তাই না? আপনারা মহানগরে আছে জাস্ট 7 জন, এর মধ্যে লুসাদ নাই। আপনারা লুসাদ 3 ছিল তো ওকে রাখছেন যে তুমি একটু দেখো, বাট লুসাদ তো 1 টাকা দেয় নাই, ওরা 7 লাখ টাকার বুঝ দিয়ে দিল। এইটা যদি কালকে আপনি আজকে আমাকে বলেন যে ভাই ওরা 1 টাকা দেয় নাই, এটা যদি আগামী কালকে আপনি কোন একটা বেনিফিটের মাধ্যমে আপনি যদি আগামী কালকে বলেন যে ভাই কই মাসে আপনার সাথে আমাদের ধরেন তো কথা হয় নাই, হ্যাঁ মহানগর ওরা টাকা দিচ্ছে, এটা এই কথাটা যদি বলেন, তাহলে আমি যদি এটা ক্লেম করি রিফাতদের নামে বা ওদের নামে, তখন ওরা ধরবে না বা গণমাধ্যম আমাকে ধরবে না যে আপনি বারবার ভিত্তিহীন কথা কেন। মানে আমি বলতেছি কোনটা, যে ভাই সবই তো ঠিক থাকে কিন্তু আমরা তো বিক্রি হয়ে যাই, এই জন্য ভাই এদের মতো চোর বাটপাররা ভাই সুযোগ পায়। না সেটা তো অবশ্যই এরকম হচ্ছে আপনার কথাটা যেটা এরকম হচ্ছে, এটা প্রতিনিয়তই হচ্ছে। আপনি বুঝেন না কেন? 1 কোটি টাকা নিচে গণভোটে ভাই 30 থেকে 40 লক্ষ টাকা খরচ হয় নাই, 60 লাখ টাকা গায়েব করে দিছে। হ্যাঁ, এত টাকা খরচ করার মতো ওদের ইয়া নাই, এত টাকা কই খরচ করছে? আরে ভাই আমি গণভোটে ছিলাম, আমি জানি না। কিন্তু আপনারা তো গেছিলেন রে ভাই, আপনি আতিক শাহরিয়া সাহেব আর আমি এই জন্য তো বলতেছি আমি গণভোটে ছিলাম, আমি জানি না ভাই কই খরচ করছে না করছে, সেটা কোনো তো। খরচই হয় নাই। 30 থেকে 40 লাখ টাকার খরচ দেখাইতে পারবে না, এরা 1 কোটি টাকার খরচ নিয়ে আসছে বসছে, দেখছেন না? যে আমার মনে হয় আর না শুনলেও চলবে, স্পষ্ট হয়ে গেছে। আসলে সিনথিয়া যে অডিওটি আমাদের দিয়েছেন তাতে আমরা অনেকটা স্পষ্ট করতে পেরেছি আসলে ওই টাকা কিভাবে কি খরচ হয়েছে, তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট। সিনথিয়া, আমি এটা আপনার এই অডিওটা শোনালাম, এখানে দেখি আপনাদের কিছু কথোপকথন, সেখানে আমি দেখতে পাচ্ছি, আমার কাছে এটি শট রয়েছে আপনার স্ক্রিনশটে, সেখানে কোথাও 10 কোটি টাকার কথা বলা হচ্ছে। রিফাত রশিদ কিন্তু বলেছেন যে 5 কোটি দেওয়ার কথা ছিল, দেয়নি। আসলে অ্যামাউন্টটা কত, আমি এইটুকু আপনাকে জানতে চাচ্ছি, আপনাকে জানতে পেরেছেন কিনা? আপনাদের এই কথোপকথনে দেখেন কোথাও 10 কোটি, কোথাও 5 কোটি, কোথাও কম, মানে বিষয়টা কি? জি, সেখানে যদি আসলে বলি, তারা প্রথমে যেটা বলেছিল যে বড় একটা অ্যামাউন্ট তারা বাংলাদেশ ব্যাংকের থেকে পাবে। তো সেখানে রিফাত রশিদ একটি ভিডিও বার্তায় বলেছিল গত পরশু দিনের বা তার আগের দিন যে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের 10 কোটির উপরে 12 কোটি সামথিং এরকম বা 15 কোটির মতো একটা অ্যামাউন্ট তাদের পাওয়ার কথা ছিল, তারা পায়নি। তো তারা সর্বশেষে আমাদের কাছে যেটি স্বীকার করেছে সর্বশেষে যে 1 কোটি টাকা তারা ফান্ড পেয়েছে। তো তাদের মৌখিকভাবে স্বীকারোক্তিতেই আমরা এখন পর্যন্ত এই তথ্যটি আছে যে 1 কোটি টাকা তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্যাট ফাউন্ডেশনের মাধ্যম হয়ে তারা আসলে ফাউন্ডেশনের আমরা কোনো অস্তিত্ব পাই না, যে স্যাট, জি, সেটির মাধ্যমে তারা 1 কোটি টাকা ফান্ড গ্রহণ করেছে। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এই তথ্যটি আছে। আমি বারবার উল্লেখ করছি যে আসলে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছি যে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত এবং এই আলোচনাটা, এটা কি আপনিও আছেন এই আলোচনা? জি, আমি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে এখানে তাদেরকে মেনশন করেছিলাম যে এই টাকা পাওয়ার বিষয়টি সত্য কিনা, এবং এই মেসেজটি অনেক আগের। তখন হচ্ছে আমাদের
ইলেকশন কেবল শেষ হয়েছে এবং আমি দেখতে পাচ্ছেন যে আমি পোস্ট, আপনি যদি আগের স্ক্রিনশট জি আগের স্ক্রিনশটটা যদি একটু দেখানো যায় এই শাহাদাত সাহেবকে শাহাদাত 10 হচ্ছে কোটি টাকার কথা বলছেন আমাদের দপ্তরের দায়িত্বে আছেন। এখানে দেখবেন যে আমাকে বলা হয়েছে যে আমি সংগঠনকে ভেঙে দিতে চাই এবং আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ ওই যে সবুজ কালারের যেটা রয়েছে যে আমরা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করছি কিন্তু তারা জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন মনে করছে না এবং তারা এভাবেই আমাদের প্রশ্নগুলো বারংবার এড়িয়ে গিয়েছে। সেখান থেকে যদি বলতে চাই যে তারা আসলে এই বিষয়টিকে স্বীকার করেনি, সম্পূর্ণ ধোঁয়াশার মাধ্যমে রেখেছে এবং দেশ ও জাতির কাছে আমার এইটাই প্রশ্ন, সরকারি একটা ফান্ড এবং পাবলিক ফান্ড যখন গোপনে সংগঠনের নেতাকর্মীদের কি জানানো না হয়, প্রান্তিক পর্যায়ে তো বহুত দূরের কথা, সংগঠনের কেন্দ্রীয় নেতা পর্যায়ের নেত্রীদের কি যখন জানানো না হয় তখন আসলে প্রশ্ন আসে যে এই অস্বচ্ছতা, এই গোপনীয়তার আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা আপার কাছে শুনবো নীলুফার চৌধুরী মনি। তার আগে আবারও দর্শকদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানে কিন্তু আমরা রিফাত রশিদকে থাকার জন্য বারবার অনুরোধ করেছিলাম, কিন্তু সিনথিয়ার নাম শোনার পর তিনি আর রাজি হননি, প্রথমে রাজি হয়ে গেছিল। মনি আপা, আপনি তো দেখছেন যে এই স্ক্রিনশটগুলো, আবার ওই যে মহানগরের ডিনারের বক্তব্য, কি মনে হয় এখানে মচ্ছবটা কি হয়েছে? এটা তো বলার অপেক্ষা রাখে না। 3 জন মানুষ, তার মধ্যে 2 জনই যদি বলে যে কি হয়েছে আর কি হয় নাই, সেখানে তো এটা তারা দেখাবে করে এটা তো ওইভাবে সাজিয়ে আনে নাই। এটা একটা ঘটনা, তারা যখন শুনেছে নিজেরা অবাক হয়েছে এবং এই ছাত্রছাত্রীদের নামে এটা তো নতুন কিছু না। আমি এরকম অনেক শুনেছি যে এই যে 2-1 ছাত্রী আছে যারা বড় বড় তদবির করেছে, তদবির বাণিজ্য, মানে এত বিশাল বড় তদবির বাণিজ্য, শত কোটি টাকা ছাড়িয়ে গেছে, তারা ট্রান্সফার বাণিজ্য করেছে। তো এগুলা তো নতুন কিছু না, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমরা যারা হল লাইফ লিড করি, ম্যাক্সিমামই তো এই আন্দোলনকারীদের মধ্যে হল লাইফ লিড করারা, তারা কিন্তু আমিও একসময় হলেই ছিলাম, এরা কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে আসা। তো তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। আপনার মনে আছে একজন নেত্রীর আমরা দেখেছিলাম গুচি ব্যাগ, ব্রিফ কেস, আমি যেটা কল্পনাই করতে পারি না। আমি একবারে খারাপ কিছু না, তারপরেও তো এই যে তাদের যে অবস্থাটা এবং আপনার আবারও সেই উপদেষ্টাদের নাম আসে বা আজকে একজন এমপি আছে তার নাম আসে কুমিল্লা সেক্টরে। আপনার মনে আছে যে 300-400 কোটি টাকার কাজ সারা বাংলাদেশে যেখানে কাজ পায় না, হয় না, টাকার অভাবে করতে পারে না, সেখানে একটা থানায় 2টা থানাতেই প্রায় 700 কোটি টাকার কাজ নিয়ে যাওয়া হয়েছে মাত্র কয়েকদিনে। তো এই যে সেই টাকার মধ্যে যে একটা কমিশন বাণিজ্য থাকে, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, আজকের ছাত্রছাত্রীরাও জানে। তো এই যদি হয় আগামী ভবিষ্যৎ, তাহলে অন্ধকারের, শরৎচন্দ্রের অন্ধকার ফেল করে যাবে এইখানে। ওই যে অন্ধকারের যে রূপ বলেছিল শরৎচন্দ্র, সেই রূপটাকেও হার মানাবে বাংলাদেশের অবস্থা। ধন্যবাদ যদি দেশ চালায় আগামী দিনে। মনি, বিএনপির স্বনির্ভরশীল সম্পাদক, এবং আপনি তো এমপি হতেই যাচ্ছেন, আবারও আপনাকে কংগ্রাচুলেট করি। ধন্যবাদ সিনথিয়া জাহিন আয়েশা, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র, আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। দর্শক, প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রবিবার সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ। ফ্যাক্ট চেকের সঙ্গেই থাকুন, ফ্যাক্ট চেক দেখুন। শুভরাত্রি।